আমার কাজ এখন শেষ, কিন্তু আমার দুই ডিটেকটিভ বন্ধুকে কিছু একটা পুরস্কার দেওয়া তো দরকার। আপনি এখন গল্প শিকারীর কবলে। আজ থেকে প্রায় ৮০ বছর আগে বাঙালি পাঠকের মনে আলোড়ন তুলেছিল দস্যু মোহন। এই চরিত্রটি সৃষ্টিকর্তা প্রখ্যাত সাহিত্যিক শশধর দত্ত। ওনার জন্ম ১৯০১ সালে, ওনার প্রয়াণ ১৯৫২ সালে। কে যাচ্ছে? জানেন না, এই গাড়িতে যাচ্ছে যে। আরে আপনি কার কথা বলছেন? মোহন, দস্যু মোহন। আজকের গল্প মোহন ও রমা। শুনবেন প্রথম পর্ব। বেনারসের প্রাচীন গলিপথ ধরে যখন আমি মোগলসরাই স্টেশনে পৌঁছলাম, তখন মনে হচ্ছিল এই শহরের প্রত্যেকটা ইঁটে কত অজানা কাহিনী লুকিয়ে রয়েছে। প্রাচীন মন্দির থেকে ভেসে আসা ঘণ্টার ধ্বনি আমার মনে এক অজানা সুর তুলছিল। মনে হচ্ছিল যেন এক অজানা যাত্রার ডাক পাচ্ছি। কিন্তু যার সন্ধানে এত দূর এসেছি, সে তো আমি এসে পৌঁছানোর আগেই এলাহাবাদ রওনা দিয়ে দিয়েছে। এই খবরটা আমি বেশ হতাশ হয়ে পড়লাম। অগত্যা এলাহাবাদ যাওয়ার ট্রেনের ফার্স্ট ক্লাস টিকিট কেটে নিলাম। ট্রেনের কামরার দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলাম ৭-৮ জন বিদেশি যাত্রী বসে রয়েছে। আমি ভিড় পছন্দ করি না। পরের কামরাটা খুঁজতে গিয়ে দেখি পুরো ফাঁকা। একজন মাত্র মহিলা বসে আছেন আধুনিক পোশাক পরে, জানলার পাশেই বসে আছেন। তার স্বামী বোধহয় বিদায় জানাতে এসেছেন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তার সঙ্গে জানলা দিয়ে কথা বলছেন। আমাকে কামরায় ঢুকতে দেখেই মহিলা একটু বিরক্তির সঙ্গে আমার দিকে তাকালেন। তারপর তার স্বামীকে কিছু একটা বললেন। তার স্বামী আমার দিকে তাকিয়ে মনে হয় স্ত্রীকে আশ্বস্ত করলেন যে আমি একজন ভদ্রলোক, আর আমার সঙ্গে ট্রেনে ভ্রমণ করলে কোনো চিন্তার কারণ নেই। যাই হোক, এরপরে ভদ্রমহিলা আমার দিকে বেশ কয়েকবার বন্ধুত্বপূর্ণ দৃষ্টিতেও তাকালেন। কিছুক্ষণ পরে তাঁর স্বামীর কিছু কথা আমার কানে এলো। আমি এখন আসি তাহলে, আমার আবার কোর্টের টাইম হয়ে গেল। তোমার কোর্টের কাজ শেষ হলে কিন্তু চলে আসবে। ১ মিনিটও দেরি আমি সহ্য করব না। ঠিক আছে বাবা, তাই আসবো। এখন তুমি সাবধানে যাও কিন্তু। এরপর ভদ্রলোক চলে গেলেন, আর তার সঙ্গে দূরে দাঁড়িয়ে থাকা কনস্টেবলরাও চলে গেল। কিছুক্ষণ পরে মেল ট্রেনটি ছাড়ল। ঠিক সেই সময় এক ভদ্রলোক হাতে ব্যাগ নিয়ে দৌড়ে কামরায় লাফিয়ে উঠে পড়লেন। ভদ্রমহিলা তার জিনিসপত্র গুছিয়ে রাখছিলেন। অপ্রত্যাশিত আগন্তুককে দেখে তিনি চমকে উঠলেন। তার মুখে একটা স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠল। আগন্তুকের চেহারা ও বেশভূষা বেশ অভিজাত। তার পরনে দামি ইউরোপিয়ান কোট, সুন্দর টাই, আর হাতের দস্তানাটিও বেশ দামি। তার মুখের দৃঢ় রেখাগুলি এবং চেহারার গঠন দেখে বোঝা যায় তিনি বেশ শক্তিশালী মানুষ। এই হঠাৎ আসা আগন্তুককে দেখে ভদ্রমহিলার সহযাত্রী ভদ্রলোকও বেশ অবাক হলেন। এই মুখ আমি চিনি। এই মুখ নিশ্চয়ই আমি কোথাও দেখেছি। এই মুখ তো আমার পরিচিত, কিন্তু কোথায় দেখেছি কিছুতেই তো মনে পড়ছে না। ভদ্রমহিলা দিকে তাকিয়ে দেখলেন তার চোখে এক অজানা ভয়।
তিনি তার পাশের ব্যাগটি কাঁপা হাতে তুলে নিয়েছেন। মুখ ভয়ে ফ্যাকাশে। কেন তিনি এতটা ভয় পাচ্ছেন তা তার সহযাত্রী ভদ্রলোক বুঝতে পারলেন না। তিনি বললেন, আপনার কি শরীর খারাপ লাগছে? যদি বলেন তো আপনার পেছনের জানলাগুলো খুলে দিতে পারি। মহিলা কোনো উত্তর দিলেন না। সাবধানে ইঙ্গিত করে আগন্তুকের দিকে তার দৃষ্টি আকর্ষণ করলেন। তার মনের কথা বুঝে ভদ্রলোক মৃদু হেসে অভয় দিলেন। ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, তিনি যখন আছেন তখন ভয়ের কিছু নেই। এদিকে আগন্তুক ভদ্রলোক নীরবে চুপচাপ বসে আছেন। ভয় পাওয়ার মতো কিছু নেই বলেই মনে হয়। কিছুক্ষণ পর নিঃশব্দে তিনি তার সিটে শুয়ে পড়লেন। কিছুক্ষণ নীরব থেকে মহিলা অস্পষ্ট স্বরে বললেন, আপনি কি জানেন সে আমাদের সঙ্গে একই গাড়িতে যাচ্ছে? কে যাচ্ছে? জানেন না, এই গাড়িতে যাচ্ছে যে। আরে আপনি কার কথা বলছেন? মোহন, দস্যু মোহন। মহিলাটি আগন্তুকের ঘুমন্ত মুখের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইলেন। আগন্তুকে যে দস্যু মোহন, এ সম্বন্ধে তার কোনো দ্বিধা বা দ্বিমত ছিল না। হঠাৎ আগন্তুক ভদ্রলোকটি তার মাথার টুপি দিয়ে নিজের মুখের উপর ঢাকা দিলেন। সহযাত্রী বললেন, খবরের কাগজে তো দেখলাম যে মোহন আজকেই কাশ্মীর গেছে। তাছাড়াও তো এই সেদিন মাদ্রাজ জেল থেকে পালিয়েছে। এর মধ্যেই আমাদের মধ্যে হাজির হয়ে যাবে? আমার মনে হয় না। কিন্তু মোহন আমাদের এই গাড়িতে আছে। আমার স্বামী হাইকোর্টের জজ, স্টেশন ইন্সপেক্টর বলেছেন তারা খবর পেয়েছেন দস্যু মোহন ট্রেনে করে যাবে। তারা স্টেশনে পুলিশ নিয়ে অপেক্ষা করবেন। পুলিশ ইন্সপেক্টর বা তার কর্তারা যদি দল বলে অপেক্ষা করেন আর সেজন্যই মোহন এই ট্রেনে ভ্রমণ করবেন, এর কোনো মানে হয় না। মহিলাটি আবার ঘুমন্ত ভদ্রলোকের মুখের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে চাপা স্বরে বললেন, টিকিট ঘরের কেরানি মোহনকে এলাহাবাদের টিকিট কাটতে দেখেছিল, কিন্তু যেই সে বাইরে এসে পুলিশকে খবর দিতে গেছে অমনি মোহন সরে পড়েছে। একটা সুবর্ণ সুযোগ হারিয়েছে দেখছি। এমনভাবে তাকে দেখলো, চিনতে পারলো, তারপরেও ধরতে পারলো না। আহারে, বড় দুঃখ হচ্ছে। পুলিশ চারিদিকে তাকে খুঁজেছে কিন্তু পায়নি। তারা বলছে মোহন এলাহাবাদ এক্সপ্রেসে করে এলাহাবাদ যাবে। সেই ট্রেনটা আমাদের পরেই আসবে। আমার স্বামী বলেছেন এবার আর মোহনের পরিত্রাণ নেই। তাই নাকি? ব্যাপারটা কীরকম? মোহনকে ধরার জন্য কি কম চেষ্টা হয়েছে? সব স্টেশনেই মোহনকে ধরার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। মহিলা আবার ঘুমন্ত আগন্তুকের দিকে কটমট করে তাকিয়ে রইলেন। তাহলে আর এলাহাবাদ অবধি অপেক্ষা করতে হবে কেন? কয়েক মিনিট পরেই তো এক্সপ্রেস আসছে। আর আমার তো মনে হয় মোগলসরাইয়েই ধরা পড়ে গেছে। কিন্তু ধরুন যদি শেষ মুহূর্তে মোহন মত পরিবর্তন করে, যদি আমাদের ট্রেনে উঠে পড়ে আর এই কামরাতেই, তাহলে মোহন এখানেই ধরা পড়বে। আর তাছাড়া রেল পুলিশের চোখ এড়িয়ে মোহন আমাদের গাড়িতে উঠতে পারবে এটা আমি বিশ্বাস করি না। আর নতুবা যখন মেল এলাহাবাদে পৌঁছবে তখন পুলিশ নিশ্চয়ই তাকে ধরে ফেলবে। তাকে পুলিশ ধরবে? কখনো না। দেখবেন সে যেভাবেই হোক পালিয়ে যাবে। মাদ্রাজের মতো জায়গা থেকে যে লোক পালিয়ে যেতে পারে, পুলিশকে ফাঁকি দিতে পারে, তাকে ধরবে এই দেশের পুলিশ? আপনি দেখছি পাগল হলেন। ঠিক আছে, আপনার কথাই যদি সত্যি হয়, আমি চাইব মোহনের যাত্রা নিরাপদ হোক। কিন্তু ভেবে দেখুন, সে তো কত অনিষ্টও করতে পারে। কি অনিষ্ট করবে সে? কি করে বলবো? মোহন তো যে কোনো কুকর্মই করতে পারে। অনেক সময় অসম্ভব সম্ভব হয়, তা আমি জানি। কিন্তু আপনি নিশ্চিত থাকুন যে দস্যুমোহন সত্যিই যদি এই ট্রেনে ভ্রমণ করে, তাহলে সে প্রথমে নিজেকে রক্ষা করবে বা নিজেকে লুকিয়ে রাখবে। তা না করে অন্যের অনিষ্ট করে সবাইকে জানিয়ে দেবে যে সেই ট্রেনে যাচ্ছে।
আর যেখানে এত পুলিশ অপেক্ষা করছে তাকে ধরার জন্য? মহিলা আর কিছু বললেন না, চুপ করে বাইরের দিকে তাকিয়ে রইলেন। সহযাত্রী ভদ্রলোক খবরের কাগজ পড়ায় মন দিলেন। সেদিনের কাগজে দস্যু মোহনের বিচারের প্রহসন কাহিনী সবিস্তারে ছাপা হয়েছিল। এসব খবর পুরনো, বেকার। কাল রাত্রে ঘুমও হয়নি। একটু ভালো ঘুমোতে পারলে। ট্রেন তখন উল্কার বেগে ছুটে চলেছে। তার চোখের পাতা ভারী হয়ে মাথা দুলতে লাগল। মহিলা ভয়ার্ত স্বরে বলে উঠলেন, সর্বনাশ, আপনি এখন ঘুমোবেন? মহিলা তার হাত থেকে সংবাদপত্রটি নিয়ে নিলেন। হ্যাঁ, নিশ্চয়ই না, ঘুমোবার আমার কোনো ইচ্ছাই নেই। আপনি ভয় পাবেন না। কিন্তু যদি আপনি ঘুমিয়ে পড়েন খুবই মুশকিল। না, মুশকিল তো কিছু নেই। ঘুম কাটানোর জন্য তিনি বিস্ফারিত দৃষ্টিতে ট্রেনের গতির সঙ্গে মিলিয়ে যাওয়া নানা রকমের প্রাকৃতিক দৃশ্যের দিকে তাকিয়ে রইলেন। কখনো আকাশের বুকে ভেসে যাওয়া খণ্ড খণ্ড মেঘের দিকে চেয়ে রইলেন, কখনো উত্তেজিত মহিলার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বোঝাতে চেষ্টা করলেন যে তিনি ঘুমোচ্ছেন না। কিন্তু একটু পরেই তার সকল প্রচেষ্টা বিলীন হয়ে গেল। প্রাকৃতিক দৃশ্য, আকাশ, মেঘ, উত্তেজিত মহিলা, এমনকি ঘুমন্ত আগন্তুকের টুপি ঢাকা মুখটা পর্যন্ত কোথায় যেন হারিয়ে গেল। আমি গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়লাম। স্বপ্ন দেখলাম দস্যু মোহন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। সে যে মোহন তা বড় বড় অক্ষরে তার বুকের ওপর লেখা রয়েছে। আরও দেখলাম রাশি রাশি মণিমুক্ত ভরা থলি তার সর্বাঙ্গে ঝুলছে। সে দেখতে দেখতে ওপরে উঠতে লাগলো। তারপর একবারে স্বর্গের দরজার সামনে উপস্থিত হলো। সেখান থেকে মণিমুক্ত ভরা থলিগুলোর মুখ খুলে দিল, আর জলস্রোতের মতো মণিমুক্ত ভারতের দরিদ্র গ্রামগুলোর ওপর ঝরে পড়তে লাগলো। দেখতে দেখতে মোহন আমার চোখের সামনে এগিয়ে আসতে লাগলো। সে ক্রমশ বড় হচ্ছে, ক্রমে একটা দানবে পরিণত হলো। হঠাৎ সে আমার বুকের ওপর সবেগে লাফিয়ে পড়ল। বুকে বেশ একটা ব্যথা পেলাম, আর তার সঙ্গে একটা নারী কণ্ঠের চিৎকার, আর তারপরই ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতেই তিনি দেখলেন সেই আগন্তুক তার বুকের ওপর হাঁটু গেড়ে বসে আছে, দু হাত দিয়ে তার গলা চেপে ধরেছে। তিনি নড়াচড়া করতে পারলেন না। গলা থেকে শুধু একটা ঘড়ঘড় শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল এই বুঝি শেষ। আগন্তুক হয়তো তার অবস্থাটা বুঝতে পারল। সে তার হাতের চাপ একটু আলগা করল, কিন্তু পুরোপুরি ছাড়ল না। দ্রুত সে তার পকেট থেকে দড়ি বের করে তার হাত দুটো পেছনে নিয়ে গিয়ে বেঁধে ফেলল। পা দুটোও বাঁধল। তারপর দড়ি দিয়ে তার গোটা শরীরটা জড়িয়ে বেঁধে ফেলল। তিনি সম্পূর্ণ অসহায় অবস্থায় পড়ে রইলেন। আমি বেশ অবাক হলাম। এই লোকটা কে? এত সহজে কাজটা করলো? নিশ্চয়ই কোনো পাকা অপরাধী। সাধারণ চোরের পক্ষে তো এই কাজ করা সম্ভব নয়। আক্রমণকারী দস্যু কিন্তু একটাও কথা বলল না। সে শান্ত ধীর স্থিরভাবে তাকে সিটের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলল। আমি অবাক হলাম। আমি দস্যু মোহন, যার নাম শুনলে ধনী ব্যক্তি বা পুলিশের ঘুম ছুটে যায়, তাকে একজন অন্য দস্যু এইভাবে পরাজিত করছে।
তার মুখে হঠাৎ একটি মৃদু হাসি খেলে গেল। দস্যু তার পকেট বুক ও মানিব্যাগ সহজেই বের করে নিল। দস্যু মোহনের উপর প্রকৃতি দেবী হয়তো আজ প্রতিশোধ নিলেন। সেই দস্যু এবার মহিলার দিকে তাকালো। মহিলাটির পার্স সিটের ওপরেই পড়েছিল। সে খুশি মনে পার্সটা তুলে নিয়ে খুলল। তার ভেতর থেকে একটি হার, কয়েকটি সোনার চুড়ি, একজোড়া ব্রেসলেট, একজোড়া হীরের দুল এবং বেশ কিছু টাকা বের করে নিজের পকেটে ভরল। এদিকে মহিলা মূর্ছিত হয়ে মেঝের ওপর তখন পড়েছিলেন। দস্যুটি সেই মহিলার দিকে কোনো ভ্রুক্ষেপ করল না। সে তার পকেট থেকে সিগারেট ও দেশলাই বের করল। তারপর আরাম করে ধূমপান করতে লাগল। এত টাইট করে বেঁধেছে। আমার টাকা খোয়া গেছে, এটা নিয়ে আমার চিন্তা নেই, কিন্তু আমার পকেট বুকটা অনেক দামি, অনেক তথ্য রয়েছে ওর মধ্যে। ও যদি ওগুলো পড়ে ফেলে তাহলে বুঝে যাবে যে আমি দস্যু মোহন। না, এই পকেট বুক আমায় ফিরে পেতেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দস্যুটি এর পর কি করতে পারে? মোগলসরাই স্টেশনে এক রেলওয়ে কর্মচারী দস্যু মোহনকে চিনতে পেরেছে। এটি ভেবে তার উদ্বেগ বাড়ল। মোহন সম্ভবত এই ট্রেনে উঠেছে, এই ব্যাপারে তাদের কোনো সন্দেহ নেই। তাই এলাহাবাদে তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ কমিশনার নিশ্চয়ই প্রস্তুত থাকবেন। তিনি যে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাহাবাদ স্টেশনে আগে থেকে উপস্থিত হয়েছেন এবং এই ট্রেন পৌঁছনো মাত্র প্রত্যেকটি আরোহীকে গভীরভাবে তল্লাশি করবেন, সে ব্যাপারে মোহনের কোনো সন্দেহ ছিল না। যদিও আগে থেকেই মোহন ঘটনাগুলো বুঝতে পেরেছিল, তাই সে তেমন উত্তেজিত হয়নি। কারণ সে আগেই একটা আইডেন্টিফিকেশন কার্ড করিয়ে নিয়েছিল, বাংলাদেশের ডেপুটি ম্যাজিস্ট্রেটের কার্ড, যা দেখালে পুলিশ একটুও সন্দেহ করবে না। কিন্তু এখন তো পরিস্থিতি পাল্টে গেছে। দস্যুটা তাকে এমন দক্ষতার সঙ্গে বেঁধেছে যে নড়াচড়া করার ক্ষমতা তার নেই। মেল ট্রেন এলাহাবাদের দিকে দ্রুত গতিতে ছুটে চলেছিল এবং পথে কোথাও থামার কোনো সম্ভাবনা ছিল না। আমার ভাবতে অবাক লাগছে, এই দস্যুটি নির্ভাবনায় এরকম ধূমপান করছে কি করে? আর আমাকে বেঁধে রেখেছে, মহিলাকেও বা বাঁধেনি কেন? তাহলে তো তার পালাতে সুবিধে হতো। ওর পরবর্তী পদক্ষেপ কি? মহিলা অবশ্য অজ্ঞান হওয়ার ভান করে পড়ে আছেন, কারণ সিগারেটের ধোঁয়া নাকে যাওয়ায় মাঝে মধ্যে খুব খুব করে কেসে উঠছেন। অদ্ভুত ব্যাপার, লোকটা আমার টাইম টেবিল নিয়ে পড়া শুরু করলো। হঠাৎ সেই লোকটা উঠে দাঁড়ালো, তারপর মহিলার দিকে এগিয়ে এলো। মহিলা বিকট চিৎকার করে এবার সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেলেন। সে তখন জানলা খুলে বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে রইল। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল। তার কাছে ছাতা বা রেইনকোট কিছুই নেই। সে দ্রুত মহিলার ছাতাটা তুলে নিল। তারপর সহযাত্রী ভদ্রলোকের ওভারকোটটা গায়ে চাপিয়ে নিল। প্যান্টের নিচের অংশ টেনে ওপরে তুলে ট্রেনের দরজা খুলে এক পা সিঁড়িতে রাখল। তীব্র গতিতে ট্রেন ছুটে চলেছে। এমন অবস্থায় কেউ যদি লাফিয়ে পড়ে, তার তো মৃত্যু অনিবার্য। সে আরও এক ধাপ নিচে নেমে গেল। ট্রেন তখন আরও জোরে ছুটে চলেছে। সে একবার পেছনের দিকে তাকালো। যেখানে সে বসেছিল সেদিকে একবার চেয়ে দেখল যে কিছু ফেলে এসেছে কিনা। হঠাৎ ট্রেনের গতি অস্বাভাবিকভাবে কমে যেতে লাগলো। গতি এতটাই কমে গেল যে ট্রেন প্রায় থেমে গেল
আর ঠিক তখনই সেই লোকটা হঠাৎ ঝাঁপ দিয়ে ট্রেন থেকে লাফ দিয়ে পড়ল এবং দ্রুত গতিতে চোখের আড়াল হয়ে গেল। যাওয়ার আগে ট্রেনের দরজাটা সে বন্ধ করে দিয়ে গেল। কি হলো? ট্রেনের গতি এত কমে গেল কেন? ও, জানলার ফাঁক দিয়ে যা দেখছি মনে হচ্ছে লাইনে মেরামতির কাজ চলছে। আচ্ছা, এই ব্যাপারটা এই লোকটা জানা ছিল, তাই এত নিশ্চিন্ত মনে সিগারেট খাচ্ছিল। এরপর ট্রেনের গতি আবার ধীরে ধীরে বাড়তে লাগল। ইতিমধ্যে মহিলার জ্ঞান ফিরে এসেছিল। আপনাকে তো খুব খারাপভাবে বেঁধে রেখেছে। আমি 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 খুলে দিই আপনাকে, একটু এই দড়িগুলো খুলে দিই। না না না, এই কাজটা করবেন না। কেন? আমি চাই পুলিশ দেখুক যে আমাকে ওরা কি অবস্থায় বেঁধে রেখেছে। আর কি অবস্থা করেছে বলুন? আমার সব গয়নাগুলো, আমার সর্বস্ব লুট করে নিয়ে গেল। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু ওই দস্যু যখন আপনাকে আক্রমণ করলো, আমাকে তো একটু ডেকে তুলতে পারতেন, তাহলে বিপদটা এড়ানো যেত। তাহলে তো সে আমাকে মেরেই ফেলতো। আমি আপনাকে তো বলেছিলাম এই ট্রেনে দস্যুমোহন আছে, তাকে আমি চিনতেও পেরেছিলাম। তার ছবি তো আমি অনেকবার কাগজে দেখেছি। আচ্ছা, ঠিক আছে, অত চিন্তা করবেন না, অত ভেঙে পড়ার কোনো কারণ নেই। আমার বিশ্বাস পুলিশ তাকে নিশ্চয়ই ধরতে পারবে। দস্যুমোহনকে ধরা কি এত সহজ ব্যাপার? আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। দেখুন, তাকে ধরার ব্যাপারটা কিন্তু অনেকটাই আপনার উপর নির্ভর করছে। আপনি জজ মহাশয়ের স্ত্রী, আপনি যদি চান পুলিশ বিশেষভাবে তৎপর হবে এবং দস্যু ধরা পড়তে পারে, তাতে আপনার গয়নাগুলো আপনি ফেরত পাবেন। তাই নাকি বলছেন? আচ্ছা, আমি তাহলে কি করতে পারি? কি করতে হবে আমাকে বলুন। যখন ট্রেন এলাহাবাদ স্টেশনে পৌঁছবে, তখন আপনি জানলা দিয়ে মুখ বাড়িয়ে জোরে জোরে চিৎকার করে পুলিশ ডাকবেন। পুলিশ দ্রুত এসে যাবে, আর আপনি তাদের বলবেন যে আমার নাম মিস্টার হালদার, আমি আপনার স্বামীর বিশেষ বন্ধু। ধূসর ওভারকোটটা নিয়েই কিন্তু দস্যু পালিয়েছে। এই কথাগুলো কিন্তু আপনাকে মনে করে বলতে হবে। ও আচ্ছা, বেশ, তাই বলবো। ও পুলিশ সাহেব, এদিকে একটু আসুন। এই কামরাটার দিকে আসুন, এদিকে আসুন। ট্রেন থামার আগেই এক ভদ্রলোক দ্রুত কামরায় ঢুকে পড়লেন। তার পিছু পিছু আরও অনেকেই এসে পড়লেন। তাদের সবাইকে পুলিশের লোক বলেই মনে হচ্ছিল। মহিলা কাঁদতে কাঁদতে বলতে শুরু করলেন, এই যে পুলিশ সাহেব, দস্যুমোহন আমাদের ওপর হামলা করেছিল। আমি মিসেস লীলা মিত্র, হাইকোর্টের জজের স্ত্রী। আর এই যে ইনি আমার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু, ম্যাজিস্ট্রেট হালদার। হ্যাঁ, দস্যুমোহনের কথা যে বলছিলাম, এই ভদ্রলোক তখন ঘুমিয়ে পড়েছিলেন, আর তখনই সে হামলা করে ওকে খুন করার পর্যন্ত চেষ্টা করেছে, আর আমার সব লুট করে নিয়েছে। ও, ইনি ম্যাজিস্ট্রেট। এই কে আছো? ওনার দড়ি দড়াগুলো খোলো। আচ্ছা, তাহলে দস্যুমহল গেল কোথায়? সে তো প্রয়াগের পরে ট্রেন থেকে নেমে পালিয়ে গেছে। আপনি নিশ্চিত যে সে দস্যুমোহন ছিল? বলেন কি? আমি তাকে চিনি না। যেই মুহূর্তে আমি তাকে দেখেছি চিনতে পেরেছি। তাছাড়া তাকে তো মোগল সরাই একটা কেরানিও চিনতে পেরেছিল। তার মাথায় একটা নরম টুপি ছিল। না, আমাদের কাছে তো যা রিপোর্ট আছে তাতে নরম টুপি নয়, শক্ত ফেলটে টুপি, এই ভদ্রলোকের টুপির মতো। না না, শক্ত নয়, নরম। আমি কি টুপি চিনি না নাকি? ও হ্যাঁ, তার মাথায় ছিল নরম টুপি আর গায়ে ধূসর রঙের একটা ওভারকোট। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আমরা টেলিফোনে খবর পেয়েছি যে ভদ্রলোক এক ধূসর ওভারকোট পরেছিলেন। পুলিশ অফিসাররা আমার বাঁধন খুলে দিল। আমি এই অবস্থাতেই
দাঁত দিয়ে ঠোঁট কামড়ে একটু রক্ত বের করে নিলাম, কারণ আমি জানি এই সব ব্যাপারে এগুলো খুব কাজে দেবে। তারপর অনেক কষ্টে উঠে বসার চেষ্টা করলাম। স্যার, মোহন যে দস্যু আর সেই যে এখানে ছিল, আমার কিন্তু কোনো সন্দেহ নেই। যা কিছু করবেন খুব দ্রুত করতে হবে, তা নাহলে তাকে ধরা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। আর আমিও কিন্তু আপনাদের সাহায্য করতে প্রস্তুত আছি। হ্যাঁ, ঠিক আছে মিস্টার, ধন্যবাদ। আপনি এক কাজ করুন, আমাদের সঙ্গে একটু স্টেশন মাস্টারের অফিসে চলুন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই সময়টা আমার কেটে পড়ার জন্য আদর্শ সময় ছিল, কিন্তু দস্যুটা আমার পকেট বইটা নিয়ে পালিয়েছে। ওটা তো আমাকে উদ্ধার করতেই হবে, আর তার জন্য আমাকে পুলিশের সাহায্য নিতেই হবে। বড় জ্বালায় পড়লাম। এদিকে আমার গাড়ি স্টেশনে অপেক্ষা করছে, আমি জানি, কিন্তু এই নতুন শহরের রাস্তাঘাট তো আমি কিছুই চিনি না। তো একটা দস্যুকে খুঁজে বের করা কি মুশকিল। দেখা যাক পুলিশের সাহায্য নিয়ে এই কাজটা করা যায় কিনা। আচ্ছা মিস্টার হালদার, একটা অফিসিয়াল কাজ করে নেওয়া দরকার। আপনি আরেকবার বর্ণনা দেবেন দস্যু মোহনের, আর যা দুর্ঘটনা ঘটেছে সেগুলো আমরা একটু লিখে নেব। আমি বলছি কি স্যার, সেই লেখালেখি নয় পরে করা যাবে। এখন দ্রুত দস্যু মোহনকে ধরার জন্য যদি কিছু ব্যবস্থা করা যায়। আপনি চিন্তা করবেন না, আমার লোকেরা ইতিমধ্যেই পৌঁছে গেছে। আপনার লোকেরা কোথায় পৌঁছেছে? কেন, যেখানে দস্যুমোহন ট্রেন থেকে লাফিয়ে পড়েছে সেই জায়গায় তারা চলে গেছে। ওখানে তারা তদন্ত করবে, তারপর দেখবে যে কোন দিকে গেছে। শুনুন স্যার, এইসব করতে গেলে কিন্তু দেরি হয়ে যাবে। আমার মনে হয় এরম করে দস্যু মোহনকে ধরা সম্ভব নয়, কারণ মোহন কিন্তু কোনো ক্লু ছেড়ে রাখে না। ও, তাহলে আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি আমি কিন্তু আপনাকে সাহায্য করতে পারি মোহনকে ধরার জন্য। আমার ধারণা যে মোহন এখন এলাহাবাদেই এসে পৌঁছবে, আর আমরা এখানে ঠিক তাকে ধরে নেব। না স্যার, আমার মনে হয় মোহন উল্টো দিকে গেছে। সে প্রয়াগ স্টেশনেই ফিরে গেছে। তাই নাকি? বলেন কি? তা এটা আপনি কি করে জানলেন? মোহন যখন আমাকে বেঁধে রেখেছিল, সে আমার টাইম টেবিলটার ওপর চোখ বোলাচ্ছিল, আর সেই পাতাটায় প্রয়াগ থেকে ডাউন লাইনে মির্জাপুর যাওয়ার ট্রেনই খুঁজছিল। আর সেই ট্রেন এখনই কয়েক মিনিটের মধ্যেই আছে, আর তারপরে আর 2 ঘন্টা কোনো ট্রেন নেই। বাহ, আপনি তো খুব বুদ্ধিমান মানুষ দেখছি। কমিশনার মিস্টার হালদারের দিকে কয়েকবার সন্দেহজনকভাবে তাকালেন। আমার দৃঢ় বিশ্বাস, যতই সন্দেহজনকভাবে তাকাক, এই লোক আমাকে চিনতে পারবে না। আমার ছদ্মবেশ নিশ্চয়ই কাজ করবে। বলছি স্যার, মানে যদি কেউ তার খুব দামি কাগজপত্র টাকা পয়সা খোয়ায়, তখন না এরকম বুদ্ধি বেড়ে যায় আর কল্পনা শক্তিও বেড়ে যায়। তাই বলছিলাম, যদি আপনি 2জন ডিটেকটিভ আমার সঙ্গে দেন, তাহলে কিন্তু আমি এক্ষুনি বেরিয়ে পড়তে পারি এবং মোহনকে ধরার চেষ্টা করতে পারি। হ্যাঁ প্লিজ মিস্টার কমিশনার, মিস্টার হালদারের অনুরোধ আপনি রাখুন। উনি আমার স্বামীর খুব ভালো বন্ধু। আমি নিশ্চিত যদি আপনি ওনার পরামর্শ মেনে চলেন, নিশ্চয়ই দস্যুমোহন ধরা পড়বে, আর আমি আমার গয়নাগুলো হয়তো ফিরে পাবো। মিসেস মিত্রের অনুরোধে কাজ হলো। প্রভাবশালী কর্মকর্তার স্ত্রীর মুখে এইসব প্রশংসা শুনে কমিশনারের সব সন্দেহ দূর হলো। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, ঠিক আছে মিস্টার হালদার, আমি আপনার কথা বিশ্বাস করছি। আমি এক কাজ করছি, আমার 2জন ডিটেকটিভকে আপনার সঙ্গে দিয়ে দিচ্ছি, ওরা যাবে। দেখুন চেষ্টা করে, আর যদি সত্যি দস্যুকে ধরতে পারেন তাহলে তো আমি খুবই খুশি হব। ধন্যবাদ স্যার, আমি চেষ্টা করব।
মিস্টার হালদার ডিটেকটিভ দুজনকে নিয়ে তার গাড়ির কাছে গেলেন। তারপর ড্রাইভারকে ছেড়ে দিলেন, নিজে স্টিয়ারিংয়ে বসলেন। শক্তিশালী মোটর উল্কার বেগে ছুটে চলল। যাক, আমি এখনো স্বাধীন। এরা কেউ জানতে পারেনি আমি কে। কিন্তু এই মহিলা সহযাত্রীর জন্য আমার মনটা ভরে উঠল। আমি কৃতজ্ঞ। উনি সাহায্য না করলে, যাই হোক। কিন্তু যার জন্য আমি মাদ্রাজ থেকে ছুটে এলাম, সেই রমা, তার সঙ্গে দেখা করতে গিয়ে কি পরিস্থিতিতে পড়লাম আমি ভাবতেও পারিনি যে আজ আমি দস্যু মোহন আরেক দস্যু মোহনকে ধরতে চলেছি। সে যাই হোক। আচ্ছা, রমার মতো নিখুঁত রূপসী মহিলা, সে কি আমার প্রেমে পড়বে? আমার মতো দস্যুকে সে কি মেনে নেবে? শোনো কিশোর, মেয়েরা যাকে মন দেয় সে মরে যায়, তবু সে মন আর ফিরিয়ে নেয় না। আমি তো সমাজের চোখে দানব, ত্রাস। আমি কি না, থাক, এখন এসব চিন্তা করবো না। এখন আমার সামনে দুটো কাজ। এই দুই গোয়েন্দার সাহায্যে অপরাধীকে ধরতে হবে, তারপর আমার পকেট বুক ফেরত পেতে হবে, আর তারপর আমি আমার রাস্তায় চলে যাব। এই দুই গোয়েন্দার পক্ষে দস্যু মোহনকে ধরা সম্ভব নয়, কারণ এরা জানে না দস্যু মোহনকে ধরা কঠিনই নয়, অসম্ভব। তারা যখন প্রয়াগ স্টেশনে পৌঁছলেন, তখন যে লোকাল ট্রেনটা ধরার জন্য ঘন্টায় 50 মাইল বেগে ছুটে এসেছিলেন, দেখা গেল সেটি মাত্র 2 মিনিট আগেই স্টেশন ছেড়ে চলে গেছে। তদন্ত করে জানা গেল একজন ধূসর বর্ণের ওভারকোট পরা ভদ্রলোক ওই ট্রেনের 2য় শ্রেণীতে উঠেছেন। একজন ডিটেকটিভ মিস্টার হালদারকে বললেন, তাহলে এখন কি উপায় মিস্টার হালদার? পরের স্টেশন কত দূর এখান থেকে? তা তো প্রায় 10 মাইল হবে। আচ্ছা, তাহলে যদি 15 মিনিটে 10 মাইল পথ আমরা অতিক্রম করি, চমৎকার, দেখা তো হয়ে যাবে। দ্রুত গাড়িতে উঠুন, দেখি দস্যু মোহন কি করে পালায়। গাড়ির গতি 60 মাইল বেগে তুললাম, যদিও এই রাস্তায় এই গতি ধরে রাখা খুবই কঠিন, কিন্তু এটা আমাকে করতেই হবে। স্যার স্যার, সামনে সামনে মোষ, একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। উফ, হ্যাঁ, এরপর ডান দিকে স্যার, তারপর সোজা গিয়ে ওই বাঁদিকে ওই রাস্তাটা। হ্যাঁ ঠিক আছে, আপনারা একটু ধরে বসবেন। আমরা দ্রুত এগিয়ে চললাম। একটার পর একটা মাইলস্টোন চোখে পড়ার আগেই মিলিয়ে যেতে লাগলো। আজ আমি দস্যু মোহনকে ছাড়বো না। স্যার, ওই তো ট্রেনটা আরেকটু জোর, আমরা ধরে ফেলতে পারবো স্যার। ধরতে তো আমাকে হবেই। গাড়ি থামতে না থামতেই তারা 3 জন লাফ দিয়ে নেমে প্ল্যাটফর্মে ছুটে গেলেন। ট্রেন ঠিক তখনই এসে থেমে গেল। তারা দ্রুত 2য় শ্রেণীর কামরায় গিয়ে দরজা খুলে দিলেন। কয়েকজন যাত্রী নেমে গেলেন, কিন্তু দস্যু সেখানে নেই। সর্বনাশ, আমার মনে হয় আমাদের দেখে ফেলেছে ও, আমাদের গাড়িও দেখে ফেলেছে, ওই জন্য ট্রেন থেকে নিশ্চয়ই নেমে পালিয়ে গেছে। আপনি একটু গার্ডকে জিজ্ঞেস করুন তো। হ্যাঁ, গার্ড বলছে যে 200 গজ আগে লাফিয়ে নাকি একটা লোক নেমেছে। চলুন, ট্রেনের উল্টো দিকেই হবে। তারা প্রাণপণে দৌড়তে শুরু করল। সামনে মিস্টার হালদার, পেছনে 2 জন ডিটেকটিভ।
একজন ডিটেকটিভ দ্রুতগামী হরিণের মতো এগিয়ে গেল। ওই যে দেখুন, লেভেল ক্রসিং পেরোচ্ছে। হঠাৎ দস্যুটা এগিয়ে যাওয়া ডিটেকটিভকে দেখে এক লাফে ঝোপ পেরিয়ে নিচে নেমে গিয়ে জঙ্গলে মিলিয়ে গেল। এবার স্যার, জঙ্গলের ভেতরে তো ঢুকতে হবে আমাদের তাহলে। না, দাঁড়ান। জঙ্গলে যদি আমি ঢুকি এই দুজনকে নিয়ে, তাহলে তো একা গ্রেপ্তার করতে পারবো না। আমার ডায়েরি দরকার। শুনুন, আমি বলি কি, আপনাদের একজন এই বাঁদিকটা যান, ওই দিকটা গিয়ে রোডটা ব্লক করুন, আর আপনি ডান দিকে যান। যে ওদিক দিয়েও যদি পালায় তাহলে ধরতে পারবেন। আর আমি জঙ্গলে ঢুকছি, আমি ওকে তাড়িয়ে নিয়ে আসবো এদিকেই। আর যদি কোনো বন্দুকের গুলির আওয়াজ শোনেন তাহলে বুঝবেন যে আমি বিপদে পড়েছি। আপনারা সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকবেন, ঠিক আছে? ডিটেকটিভ দুজন দৃষ্টির আড়ালে চলে যেতেই মিস্টার হালদার সতর্ক পদক্ষেপে জঙ্গলে ঢুকলেন। কোনো শব্দ না করে ধীরে ধীরে এগিয়ে চললেন। জঙ্গল আরও ঘন হলো, পথ প্রায় অদৃশ্য। বেশিরভাগ সময় তাকে হামাগুড়ি দিয়ে এগোতে হচ্ছিল। অনেকক্ষণ চলার পর তিনি একটি ভিজে কাদামাটির জায়গায় পৌঁছলেন। আর এগোনো সম্ভব হচ্ছিল না। মাটির ওপর চোখ বুলিয়ে জুতোর ছাপ দেখে নিশ্চিত হলেন যে তিনি ঠিক পথেই এগোচ্ছেন। যাক, আমি ঠিক পথেই এসেছি। এইবার তাহলে নিশ্চয়ই বাঁদিকেই যাবে, পায়ের ছাপ তো সেরকমই বলছে। দস্যুর পদচিহ্ন অনুসরণ করে তিনি বাঁদিকে এগিয়ে গেলেন। হঠাৎ একটা পুরনো ভাঙা বাড়ি দেখতে পেয়ে ঝোপের আড়ালে তিনি লুকিয়ে পড়লেন। ভাবলেন দস্যুটা হয়তো এখানে আশ্রয় নিয়েছে। বেশ কিছুক্ষণ নীরবে অপেক্ষা করে কোনো শব্দ না শুনে তিনি সাবধানে আরেকটু এগিয়ে গেলেন। তিনি জানেন দস্যুটা সশস্ত্র, দেখলে নিশ্চয়ই আক্রমণ করবে। এই রকম একটা সংকটময় পরিস্থিতিতে খুব সাবধানে এগোতে হবে। প্রত্যেকটা পা ফেলার সঙ্গে সঙ্গে তিনি আরও সজাগ হয়ে উঠলেন, কারণ যে কোনো ভুল তাকে বিপদে ফেলতে পারে। জীবনে অনেকবার বিপদের মুখোমুখি হয়েছি, কিন্তু বিপদ এক জিনিস আর সমস্যা আরেক জিনিস। মোগলসরায় আমাকে এক ভদ্রলোক চিনতে পেরেছিল। হয়তো এতক্ষণে পুলিশ কমিশনারের কাছে সেই খবর পৌঁছে গেছে। আর যদি তাই হয় তাহলে আমার দুদিকেই বিপদ। আমি দস্যু মোহন, জীবনে এত বিপদের মুখোমুখি হয়েছি, কখনো দমে যাইনি। কিন্তু এখন এক তুচ্ছ প্রতিপক্ষকে নিয়ে আমাকে ভাবতে হচ্ছে। আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি যে আমি এরকম একটা সমস্যায় পড়ব। ধীর পায়ে আরেকটু এগিয়ে যেতেই দেখা গেল দস্যুটাকে। সে পেছন ফিরে বসেছিল। এক মুহূর্ত অপেক্ষা করেই হঠাৎ এক লাফে তার ওপর ঝাঁপিয়ে পড়লেন মিস্টার হালদার। সে আকস্মিক আক্রমণে হতবাক হয়ে রিভলভার বের করার চেষ্টা করল, কিন্তু মিস্টার হালদার তাকে সে সুযোগ দিলেন না। একটা দক্ষ কৌশলে তাকে মাটির সাথে চিৎ করে ফেলে দিলেন। তার বুকের ওপর হাঁটু গেড়ে বসে তাকে বললেন, শোনো বন্ধু, আমি দস্যু মোহন, আর এই মুহূর্তে তুমি আমার পকেট বুক আর ওই মহিলার ব্যাগটা যদি ফেরত দাও, তাহলে তোমাকে পুলিশের হাত থেকে বাঁচাতে পারি, আর তোমাকে আমার দলের একজনও করে নিতে পারি। কি রাজি নাকি? রাজি। তবে মানতে হচ্ছে তুমি ভালো কাজ করেছো, আমার তো বেশ লেগেছে। মিস্টার হালদার ওরফে দস্যু মোহন তাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়লেন। সঙ্গে সঙ্গেই
সে একটা ছোরা বের করে তাকে আক্রমণ করতে উদ্যত হলো। দস্যুমোহন তৎক্ষণাৎ তার ছুরির আক্রমণ ঠেকিয়ে একটা ঘুষি মেরে তাকে মাটিতে ফেলে দিয়ে অজ্ঞান করে দিল। দস্যু মোহনের সঙ্গে খেলা অপদার্থ। তবে লোকটা ভালো কাজ করেছিল, একটা যোগ্য সহকারী হতে পারত। যাই হোক, এখন আমি আমার বই আর মহিলার ব্যাগ উদ্ধার করি। তার পকেট থেকে দস্যুমোহন ডায়েরি এবং টাকাগুলো উদ্ধার করল। একটা চিঠির খাম পাওয়া গেল, তার উপরে লেখা রামদিন চোবে। আশ্চর্য, রামদিন চোবে, এ তো সেই লোক যে কদিন আগে বেনারসে এক জমিদারকে হত্যা করেছে। 3 মাস আগে একটা ট্রেনে মহিলা ও 2 ছেলেকে খুন করে সব লুট করেছিল। এই সেই রামদিন হাজারিবাগেও জেলের ওয়ার্ডেনকে খুন করেছিল, তারপর পালিয়েছে। এখনো অবধি পুলিশ ধরতে পারেনি। তাই আমার সন্দেহ হয়েছিল যে এই মুখ আমি কোথাও দেখেছি। আচ্ছা, যাই হোক, আমার কাজ এখন শেষ, কিন্তু আমার 2 ডিটেকটিভ বন্ধুকে কিছু একটা পুরস্কার দেওয়া তো দরকার। দস্যুমোহন 200 টাকার একটা নোট খামে রেখে নিজের নামের কার্ডে লিখে দিল। দস্যুমোহন তার প্রিয় 2 ডিটেকটিভকে এই অর্থ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে অসংখ্য ধন্যবাদ দিচ্ছে। খাম এবং কার্ডটি এমন জায়গায় রাখল যাতে তারা এখানে এলেই নজরে পড়ে। সেই ভদ্রমহিলার ব্যাগটিও সেখানে রেখে দিল। তারপর আকাশের দিকে রিভলভার তুলে 2 বার গুলি ছুঁড়ল। সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে জঙ্গলের বিপরীত দিকে দৌড় লাগাল। প্রায় 20 মিনিট পরে তার মোটরের কাছে পৌঁছে গেল। যাক, অবশেষে আমি মুক্ত। কিন্তু এখন রমার সঙ্গে এলাহাবাদে দেখা করতে যাই কি করে? যদিও রমার আত্মীয় আমার বন্ধু, কিন্তু আমার আসল পরিচয় জানে না। কিন্তু এলাহাবাদ পুলিশ তো সতর্ক হয়ে যাবে, এই খবর তো খবরের কাগজে বেরোবে। এই অবস্থায় তো যাওয়া চলে না, বরং একটা টেলিগ্রাফ করে দেওয়া উচিত যে বিশেষ কাজে আটকে পড়েছি, এখন এলাহাবাদ পৌঁছতে পারছি না, পরে দেখা যাবে। পরদিন দস্যুমোহন কলকাতায় ফিরল। পত্রিকায় ফলাও করে ঘটনাটা ছাপা হয়েছে। প্রয়াগের কাছে দস্যুমোহন ভয়ঙ্কর খুনি রামদিন চোবেকে ধরিয়ে দিয়েছে। অনেক দিন ধরেই পুলিশকে ফাঁকি দিয়ে সে পালিয়ে বেড়াচ্ছিল। মোহন না থাকলে এটা সম্ভবপর হতো না। তার সাহায্যে পুলিশ যেমন রামদিনকে গ্রেপ্তার করেছে, আবার জাস্টিস মিত্রের স্ত্রীর ব্যাগটিও উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে। দস্যুমোহন আবার তার 2 সহযোগী ডিটেকটিভকেও পুরস্কার দিয়েছে। শুনলেন প্রথম পর্ব। পরের পর্ব খুব শীঘ্রই নিয়ে আসছি। আজকের গল্প পাঠে ছিলাম আমি নিবেদিতা এবং অরিন।